আমার নাম রচনা। বিয়ের ৫ বছর পরে শ্বশুরবাড়িতে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। অথচ আমি তো অনেক বড়লোক ঘরের মেয়ে ছিলাম। তাও আমার একটা গরিব পরিবারে বিয়ে হয়েছিল। কিন্তু জানি না শ্বশুরবাড়িতে কে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। তারপরে আমার স্বামী যখন আমাকে হাসপাতালে নিয়ে গেছিল, তখন এক ডাক্তারের আপ্রাণ চেষ্টার পরে আমার প্রাণ ফিরেছিল। এমনকি সেই ডাক্তারে চেষ্টা করেছিল যাতে আমার অপরাধীকে কঠোরতম শাস্তি দেওয়া হয় আমার সঙ্গে এত বড় অপরাধ করার জন্য। তারপর হাসপাতালে আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন ওই ডাক্তারের চেহারা দেখতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। এদিকে পুলিশ হাসপাতালে এসে আমার বরকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল। এত বড়লোক ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও কেন আমার এত গরিব ঘরে বিয়ে হয়েছিল, সম্পূর্ণ সত্যিটা জানার পরে আপনাদের অনেক কষ্ট হবে। জীবনে চলার পথে আমার অসুবিধার সময় এইভাবে একটা অচেনা মানুষের কাছে থেকে সাহায্য পাবো, সেটা আমি ভাবতেও পারিনি। আসলে আমি পেশাগতভাবে একজন শিক্ষিকা ছিলাম। আমার খুব ভালো লাগতো বাচ্চাদের পড়াতে, তাই আমি এই পেশাটাই বেছে নিয়েছিলাম। টাকার অভাবে বা বাধ্যতা হয়ে আমি এই কাজটা বেছে নিইনি। আমার খুব শখ ছিল চাকরি করার, তাই আমি এই কাজটাকেই বেছে নিয়েছিলাম। আমার তো কোনো দিন টাকার অভাব হয়নি, তাও আমার ভালো লাগতো পেশাগত দিক দিয়ে এই কাজটা করতে। আমরা এক ভাই ও এক বোন ছিলাম। আমি দাদার চাইতে বয়সে অনেক ছোট ছিলাম। আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসতেন। ছোটবেলাতেই আমার মা মারা যায়। মায়ের মারা যাওয়ার পরে বাবার কাছে ও দাদার কাছে ভীষণ ভালোবাসা পেয়েছিলাম। আমি বাবার খুব আদরের মেয়ে ছিলাম। আমাদের একটা নিজস্ব ফ্যাক্টরি ছিল এবং আমার দাদা বাবার সঙ্গে সেই ফ্যাক্টরির কাজকর্ম দেখাশোনা করত। আমার বাবা অনেক টাকা ও সম্পত্তির মালিক ছিলেন। দাদার যখন বিয়ের বয়স, তখন বাবা আমার দাদার জন্য ভালো পাত্রী দেখা শুরু করেছিল এবং একটা ভালো পাত্রীর খোঁজও পাওয়া গিয়েছিল। আমার বাবা ভেবেছিল দাদার বিয়ের সময় আমারও বিয়ে দেবে, কারণ আমার বয়স তখন 22 বছর। তখন আমার বিয়ের উপযুক্ত বয়স হয়ে গিয়েছিল। আমি কিন্তু বাবাকে শক্তভাবেই বলেছিলাম যে আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। আমার একটা অভ্যেস ছিল, সেটা হচ্ছে কোনো মানুষকে অসুবিধায় দেখে আমি তার সাহায্য করতাম। কোনো মানুষের কষ্ট দেখতে পারতাম না, তাদের সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়তাম। আমি প্রত্যেক দিন সকালে গাড়িতে করে আমার গন্তব্যস্থলে পৌঁছে যেতাম। একদিন আমি যখন গাড়িতে করে স্কুলে যাচ্ছিলাম, তখন খুব বাজেভাবে ট্রাফিকে ফেঁসে গিয়েছিলাম। আমি যখন ট্রাফিকে ফেঁসে গিয়েছিলাম, তখন গাড়ির জানালা দিয়ে বাইরেটা দেখেছিলাম। তখন আমার নজর গেল একটা অসহায় মেয়ের উপরে, যার বয়স কাছাকাছি 14 থেকে 15 বছর হবে। গাড়িতে বসে আমি যখন মেয়েটার দিকে মনোযোগ সহকারে দেখলাম, তখন বুঝতে পারলাম মেয়েটি বসে বসে কাঁদছে। তখন আমি না পেরে গাড়ি থেকে নেমে মেয়েটির কাছে গেলাম। মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম সে এইভাবে কাঁদছে কেন, তার কি হয়েছে। অনেক জিজ্ঞাসা করার পরে মেয়েটি বলল সে নাকি কাল থেকে না খেয়ে আছে এবং খিদের জ্বালায় সে রাস্তায় বসে পড়েছে লোকের কাছে সাহায্য চাওয়ার জন্য। আমি তখন জিজ্ঞেস করলাম, তোমার বাবা মা তোমাকে খেতে দেয়নি কেন? সে তখন বলল সে একটা ভালো ঘরের মেয়ে, কিন্তু তার বাবা এখন বাড়িতে নেই এবং তার সৎ মা তাকে দেখতে পারে না। তার নিজের মায়ের মারা যাওয়ার পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেছে এবং তার সৎ মা নাকি তার বাবার অনুপস্থিতিতে ওই মেয়েটার উপরে অত্যাচার করে, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করায় এবং তাকে খেতেও দেয় না। তার কষ্ট সহ্য করতে না পেরে আমি তাকে নিজের গাড়িতে বসিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম এবং সেখানে তাকে পেট ভরে তার পছন্দের খাবার খাইয়েছিলাম। খাবার খাওয়ানোর পরে সে খুব খুশি হয়েছিল এবং খাবার খাওয়ার পরে সে আবার কাঁদতে শুরু করেছিল। আমি তখন তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি আবার কাঁদতে শুরু করে দিলে কেন? মেয়েটি তখন বলল, দিদি, আজ তুমি আমাকে সাহায্য করেছো, কিন্তু আমার সঙ্গে তো এটা প্রত্যেক দিন হয়। প্রত্যেক দিন আমার কে সাহায্য করবে? আমি পড়াশোনা করতে খুব ভালোবাসি। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, কিন্তু আমার সৎমা তো আমাকে স্কুলে যেতে দিতে চায় না। বাবার অনুপস্থিতিতে সে আমাকে বাড়িতে বন্দি করে রাখে, যাতে আমি স্কুলে যেতে না পারি। কিন্তু যেভাবেই হোক আমি পড়াশোনা করে ডাক্তার হবই, কারণ আমাকে ডাক্তার হতেই হবে। এটাই আমার লক্ষ্য। আমাকে খেতে না দিলেও চলবে, কিন্তু আমার স্কুলে যাওয়া বন্ধ করলে আমি মরে যাব। পড়াশোনা ছাড়া আমি থাকতে পারবো না। আমার সৎ মা আমার সঙ্গে যেভাবে অত্যাচার করে, তাতে সে আমাকে কোনো দিন ডাক্তার হতে দেবে না। আমি মেয়েটার কথা মনোযোগ সহকারে শুনছিলাম। ঠিক তখনই আমার বাবার ফোন আসে এবং আমাকে তাড়াতাড়ি বাড়িতে ডাকে। আমি তখন মেয়েটাকে বলেছিলাম, তোমার যা খেতে ইচ্ছে করে তুমি এখানে বসে খাও।
তোমার যা বিল হবে আমি কালকে পে করে দিব, কিন্তু এখন আমাকে বাড়িতে যেতে হবে। বাবা আমাকে বাড়িতে ডেকেছে। আমি তখন সেখান থেকে উঠে বাড়ি চলে গেছিলাম। মেয়েটার সঙ্গে আর খুব বেশি কথা বলা হয়নি। বাবার কথা শুনে আমি যখন বাড়ি গেলাম, তখন বাবা আমাকে বলল দাদার নাকি একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছে। মেয়েটা দেখতে শুনতে ভালো, তাই দাদার বিয়ে পাকা করেছে। দাদার বিয়ে ঠিক হয়েছে এটা শুনে তো আমি খুবই খুশি হয়েছিলাম। ভেবেছিলাম যখন আমার বৌদি এই বাড়িতে আসবে তখন একটা মনের কথা বলার মতো কাউকে কাছে পাওয়া যাবে, সে আমার খুব কাছের বান্ধবী হবে। তাই আমি খুব খুশি হয়েছিলাম। পরের দিন সকালবেলা জলখাবার খাওয়ার পরে আমাদের বাড়ির কাজের মাসি আমার জন্য সুন্দর করে টিফিন প্যাক করে দিয়েছিল, যাতে আমি স্কুলে গিয়ে টিফিন টাইমে টিফিনটা খেয়ে নিতে পারি। আমাদের বাড়ির কাজের মাসি প্রত্যেক দিন আমাকে যত্ন সহকারে টিফিন বানিয়ে দিত এবং স্কুলে গিয়ে আমি সেই টিফিনটা খেয়ে নিতাম। সেদিন আবার যখন আমি আমার গাড়িতে করে স্কুলের জন্য বেরিয়েছিলাম, তখন ঠিক একই জায়গাতেই আবার সেই মেয়েটিকে দেখতে পেয়েছিলাম। আমি আবার তাকে নিজের গাড়িতে করে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাইয়েছিলাম এবং আগের দিনের মতোই সেদিনও তাকে পেট ভর্তি করে খাবার খাইয়েছিলাম। সেদিন আমি মেয়েটাকে বলেছিলাম, এইভাবে তোমার কতদিন চলবে? এইভাবে তো তুমি নিজের পড়াশোনা কমপ্লিট করতেই পারবে না। তুমি নিজের বাবাকে সব কিছু সত্যি কথা বলে দাও না কেন? তোমার বাবা তো তোমাকে ভালোবাসেন। মেয়েটি তখন বলেছিল তার মা নাকি খুবই খারাপ। তার মা তার বাবার সামনে মেয়েটার সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং আড়ালে মেয়েটির সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে, এবং তার বাবা যখন বাড়িতে থাকে না তখন মেয়েটিকে হুমকি দেয় যে সে যদি তার বাবাকে কিছু সত্যি কথা বলে তাহলে তার উপরে অনেক অত্যাচার করা হবে। তাই মেয়েটি ভয়ে তার বাবাকে কিছু সত্যি কথা বলতে পারতো না, কারণ তার বাবা তো ব্যবসার ক্ষেত্রে বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতো। তাই মেয়েটা ভয়ে তার বাবাকে কিছুই বলতো না। এদিকে আমার দাদার বিয়ে পাকা হওয়ার 1 মাসের মধ্যেই বিয়ে হয় এবং বৌদি আমাদের বাড়িতে চলে আসে। বৌদির ব্যাপারে আমি যা ভেবেছিলাম তার ঠিক উল্টোটাই হয়েছিল। ভেবেছিলাম বৌদি যখন বাড়িতে আসবে তখন বৌদির সঙ্গে টাইম কাটাবো এবং আমরা দুই বান্ধবীর মতোই থাকবো। কিন্তু আমার বৌদি তো আমাকে খুব একটা বেশি পাত্তাই দিত না। সে তো নিজের ধ্যানেই মগ্ন থাকতো, সে নিজেকে নিয়েই মত্ত থাকতো। সে তো আমাকে কোনোদিন গুরুত্বই দিত না। এদিকে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার পথে ওই মেয়েটার সঙ্গে দেখা সাক্ষাৎ করা এটা তো রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। মেয়েটির নাম ছিল শুভ্রা। তার সঙ্গে যখন আমার প্রত্যেক দিন দেখা হতো তখন কিন্তু আমি আর তাকে বাইরের খাবার খাওয়াতাম না। আমার বাড়ির কাজের মাসি যা খাবার প্যাক করে দিত আমি সেই খাবার শুভ্রার জন্যই রেখে দিতাম। কোনোদিন বা আমি ওই টিফিনের অর্ধেক খাবার খেয়ে নিতাম এবং অর্ধেকটা শুভ্রার জন্য রেখে দিতাম। কোনোদিন বা পুরো টিফিনের খাবারটাই শুভ্রাকেই দিয়ে দিতাম, কারণ আমি জানতাম মেয়েটিকে প্রত্যেক দিন বাইরের খাবার খাওয়ালে অসুস্থ হয়ে পড়বে। আমি তো বাড়িতে খেয়ে নিতে পারবো, কিন্তু সে খাবার না খেয়ে থাকবে। আমাদের বাড়ির তৈরি খাবার তাকে দিতাম। মেয়েটিকে সাহায্য করে আমার নিজেকে খুবই ভালো লাগতো। তার সঙ্গে প্রত্যেক দিন দেখা সাক্ষাৎ হওয়া এবং তাকে রোজ পেট ভরে খাবার খাওয়ানো, এটা তো আমার প্রত্যেক দিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু একদিন হঠাৎ করে দেখলাম শুভ্রা ওই রাস্তায় ছিল না। সেদিনের পর থেকে আমি আর শুভ্রাকে কোনো দিন দেখতে পাইনি। জানি না মেয়েটা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিল। ধীরে ধীরে আমিও তার ব্যাপারে ভুলে গেছিলাম। একদিন আমি যখন স্কুলে ছিলাম তখন বাড়ি থেকে ফোন এলো যে বাবা নাকি হাসপাতালে ভর্তি আছে। আমি তো তাড়াতাড়ি বাবার অসুস্থতার খবর পেয়ে স্কুল থেকে ছুটি নিয়ে হাসপাতালে গেছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম বাবা নাকি আর এই পৃথিবীতে নেই। সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, কারণ বাবা আমাকে ভীষণ ভালোবাসতো। বাবার মারা যাওয়ার পরে আমার নিজেকে খুব একা মনে হতো, কারণ আমার বৌদি তো সারাক্ষণ নিজের ঘরের মধ্যেই ঢুকে থাকতো। সে আমার সঙ্গে খুব একটা কথা বলতো না। আমি তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করতাম, কিন্তু সে আমার থেকে দূরে দূরেই থাকতো। আমার দাদা তো সারাদিন ফ্যাক্টরিতে ব্যস্ত থাকতো। ধীরে ধীরে আমার বৌদির আসল রূপ বেরিয়ে আসে। বাবার মারা যাওয়ার কিছুদিন পরে একদিন বৌদি নিজের ঘরের ভেতরে অনেক জোরে জোরে গান বাজিয়ে নাচানাচি করছিল। আমি তখন নিজের ঘর থেকে বেরিয়ে বৌদির ঘরে গিয়ে যখন দেখলাম বৌদি গান বাজিয়ে নাচানাচি করছে, তখন বৌদিকে বললাম, বৌদি তুমি এটা কি করছো? কিছুদিন আগেই তো বাবা মারা গেছে, আমরা কত কষ্টে আছি, তোমার এইসব করার কি দরকার? বৌদি তখন আমার কাছে এসে বলল, তুমি কষ্টে আছো, আমি তো কষ্টে নেই, কারণ ওটা তোমার বাবা, তাই তোমার কষ্ট হচ্ছে, কিন্তু ওটা তো আমার বাবা নয়,
যে আমার কষ্ট হবে? তুমি কি চাও? তোমার বাবার মারা যাওয়ার শোকে আমি কি সবসময় মরা কান্না কাঁদবো? আর শোনো, আমি না ভালো সাজার নাটক করতে পারবো না। আমার নাচ গান বাজনা যা করতে ইচ্ছে করবে আমি তাই করব। তুমি আমাকে বাধা দেওয়ার কে? আমি তখন বৌদিকে বলেছিলাম, উনি তোমার নিজের বাবা না হলেও উনি তোমার বাবার মতোই শ্বশুর ছিলেন। বৌদির মুখ থেকে এত কটু কথা শোনার পরে আর বেশি কিছু না বলে আমি নিজের ঘরে এসে দরজা লাগিয়ে বাবার কথা মনে করে আবার কাঁদতে শুরু করেছিলাম। বাবা আমার বৌদিকে একটা ভালো ঘরের মেয়ে মনে করে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিল, কিন্তু বাবার মারা যাওয়ার পরে আমার বৌদির আসল চেহারা বেরিয়ে আসে। আর বৌদি আমার সঙ্গে যেভাবে কথা বলেছিল তাকে বুঝিয়ে আর কোনো লাভ ছিল না, কারণ সে একদম নিম্ন মানের একটা স্বার্থপর মহিলা ছিল। শুধু তাই নয়, ধীরে ধীরে তার নোংরা চরিত্র প্রকাশ পায়। এমনকি বাবার মারা যাওয়ার পরে সে নিজের ফ্রেন্ডসদের বাড়িতে ডেকে পার্টি করত। তারপর একদিন বৌদি আবার যখন অনেক জোরে জোরে গান বাজিয়ে নাচানাচি করছিল, তখন আমি না পেরে নিজের ঘর থেকে বেরিয়ে বৌদির রুমে গিয়ে দেখলাম সে তার বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করছিল ও নাচ গান করছিল। বৌদি নোংরা ছিল এটা তো আমি জেনে গেছিলাম, কিন্তু সে এতটা নোংরা ছিল সেটা আমি কল্পনাও করতে পারিনি। এমনকি সে ড্রিঙ্ক করতো। বাবার মারা যাওয়ার পরে সে এই বাড়িটাকে নষ্ট করে দিয়েছিল। তার প্রত্যেকটা ফ্রেন্ডসদের হাতে মদের গ্লাস ছিল। ঘরের ভেতরে ঢোকা মাত্রই আমি তাদের মিউজিক সিস্টেমটা আগে রেগে বন্ধ করে দিয়েছিলাম। তারপর অনেক রেগে গিয়ে বৌদিকে বললাম, বৌদি তোমার লজ্জা করে না? তুমি এইসব কি করছো? একটু তো লজ্জা করো। কিছুদিন আগেই তো বাবা মারা গেছে, আর তুমি এইসব নোংরামি শুরু করে দিয়েছো। দাদা যখন তোমার ব্যাপারে এইসব জানবে তাহলে দাদাকে কত খারাপ লাগবে, আর দাদা তোমার কি অবস্থা করবে ভেবে দেখেছো? আমার বৌদি তখন মদের গ্লাসটা টেবিলের উপরে রেখে আমার গালে একটা থাপ্পড় মেরে বলল, তোমার সাহস কি করে হলো আমাকে এইভাবে অপমান করার? বেরিয়ে যাও আমার ঘর থেকে। তারপর বাড়ির চাকরকে বলে আমাকে জোর জবরদস্তি ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দিয়েছিল। আমার বৌদি একটা বেয়াড়া ও অভদ্র মেয়ে ছিল। আমি তো ঘরে এসে বাবার জন্য খুব আফসোস করছিলাম, কারণ বাবা বেঁচে থাকলে বৌদির সাহস হতো না এইসব নোংরামি করার। তারপর দাদা যখন বাড়ি ফিরে আসে তারপরে তাদের রুম থেকে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। চিৎকার ও চেঁচামেচির আওয়াজ শুনে আমি যখন নিজের ঘরের দরজা খুলে বাইরে যাই, তখন দাদা আমাকে দেখে বলল, তোর সাহস কি করে হলো আমার বউকে তার বন্ধুদের সামনে অপমান করে? দাদা তো কোনো কথা না শুনেই আমার উপর বকাবকি শুরু করে দিয়েছিল। এমনকি দাদা যখন আমাকে বকাবকি করছিল তখন বৌদি দাদার পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম বৌদি দাদাকে আমার প্রতি মিথ্যে কথা বলে উস্কেছিল। এমনকি দাদা আমার মুখের সামনে আঙুল দেখিয়ে বলেছিল, তোর সাহস কি করে হলো তোর বৌদিকে তার বন্ধুদের সামনেই থাপ্পড় মারা? তোর এত স্পর্ধা কি করে হলো? আমার বউয়ের প্রতি তোর এই বেয়াদবি আমি আর সহ্য করব না। তাই খুব তাড়াতাড়ি তোর বিয়ে দিয়ে তোকে এই বাড়ি থেকে বিদায় করব। আমি তখন দাদাকে বললাম, দাদা তুমি একবার আমার কথাটা শোনো। আমি তো বৌদিকে থাপ্পড় মারিনি, বরঞ্চ বৌদি আমাকে। আমার কথা শেষ হতে না হতেই দাদা বলল, একদম চুপ, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমার দাদা তখন বৌদিকে বলেছিল, এর জন্য কোনো একটা ভালো পাত্র দেখা শুরু করে দাও। আমি খুব তাড়াতাড়ি এর বিয়ে দিতে চাই। আমার বৌদি যা চেয়েছিল সেটাই হয়েছিল। আমি যেহেতু বৌদির নোংরা কাজে বাধা দিতাম, তাই বৌদি চেয়েছিল আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে, এবং বৌদি যেটা চেয়েছিল সেটাই হয়েছিল। তারপর দাদা ও বৌদি আমার বিয়ে খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। আমি তো এটাও জানতাম না যে আমার কার সঙ্গে বিয়ে হয়েছে। এমনকি আমার দাদা ঠিকঠাকভাবে খোঁজ খবরও নেয়নি যে ছেলেটা কেমন বা তার পরিবারের লোকেরা কেমন। আমি তো ভাবতেও পারিনি যে দাদা এই রকম বাড়িতে আমার বিয়ে দিয়ে দিবে। শুধু তাই নয়, আমাদের টাকা পয়সার তো কোনো অভাব ছিল না, তা সত্ত্বেও দাদা আমার বিয়ে খুব সাধারণভাবেই দিয়েছিল। এমনকি আমাকে খালি হাতে বিদায় করেছিল। আমার যেই পরিবারে বিয়ে হয়েছিল তারা খুবই গরিব ছিল। আমার বর তো একটা দোকানের কর্মচারী ছিল। সেখান থেকে যা টাকা ইনকাম হতো ওই টাকা দিয়ে কোনো রকমভাবে আমাদের সংসার চলতো। আমার বরেরা দুই ভাই ছিল। আমার শাশুড়ি নাকি খুব কষ্ট করে তার দুই ছেলেকে বড় করেছিল, কিন্তু শ্বশুরবাড়িতে এসে দিনরাত আমাকে শাশুড়ির তানা শুনতে হতো। উনি সবসময় এটাই বলতেন, এত বড়লোক ঘরের মেয়ে হয়েও খালি হাতেই শ্বশুরবাড়ি চলে এসেছে। তোমার বৌদি তো বলেছিল বিয়ের পরে সে আমাদের অনেক টাকা পয়সা দিবে, কিন্তু অনেক টাকা পয়সা দেওয়া তো দূরের কথা, তোমাকে তো একটা সোনার গয়না দিয়েও বড় করেনি। তোমার সঙ্গে বিয়ে দিয়ে তো আমাদের কোনো লাভ হয়নি। তোমার বৌদি তো এক নম্বরে মিথ্যাবাদী মহিলা। সে আমাকে কথা দিয়েছিল
যে বিয়ের পরে অনেক টাকা দিবে। আমার ছেলে কত কষ্ট করে সারাদিন ওই দোকানে কাজ করে দুটো টাকা ইনকাম করে। তুমি তো তোমার দাদার কাছ থেকে আমার ছেলের ব্যবসার জন্য টাকা চেয়ে নিয়ে আসতে পারো। শাশুড়ি যখনই আমাকে দাদার কাছে গিয়ে টাকা চেয়ে নিয়ে আসার কথা বলতো, তখন আমি শাশুড়িকে বলতাম আমি কখনোই দাদার কাছে গিয়ে হাত পাততে পারবো না। তাদের নিজে থেকে ইচ্ছে হলে দিবে, না হলে না দিবে, কিন্তু আমি ছোট হয়ে তাদের কাছে গিয়ে টাকা চেয়ে নিয়ে আসতে পারবো না। আমি শাশুড়িকে এটা বোঝানোর চেষ্টা করতাম যে বর নিজে খেটে খুঁটে নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু আমার শাশুড়ি চাইতো আমি যাতে দাদার কাছে গিয়ে টাকা চেয়ে নিয়ে আসি এবং সেই টাকা দিয়ে বর ব্যবসা করবে। প্রতিদিন আমার শাশুড়ির মুখে একটাই কথা শোনার পরে আমি সেদিন শাশুড়িকে পরিষ্কার ভাষায় বলেছিলাম যে আমি কোনো মতেই দাদার বাড়ি গিয়ে টাকা চেয়ে নিয়ে আসতে পারবো না। তখন শাশুড়ি আমার চুলের মুঠি ধরে বলেছিল, তাহলে তুমিও এই বাড়িতে বউয়ের দরজা কোনো দিন পাবে না, তোমাকে চাকরানির মতোই জীবন কাটাতে হবে। আমার শাশুড়ি সেদিনের পর থেকে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত। এমনকি উনি আমার কোনো কাজেই সাহায্য করতেন না। আমাকে একা হাতে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হতো। পাড়ার মহিলারা যখন আমাদের বাড়িতে এসে শাশুড়িকে বলতো যে তোমার কত সৌভাগ্য, তোমার বউ এত সুন্দরী এবং একটা বড়লোক ঘরের মেয়ে, তখন শাশুড়ি আমার মুখের উপরে পাড়ার কাকিমাদের বলতো শুধু নামের বড়লোক, একটা কিচ্ছু নিয়ে আসেনি, একটা সোনার গয়নাও তার কাছে নেই, তার চেহারা নিয়ে কি হবে? চেহারা নিয়ে কি আমরা ধুয়ে ধুয়ে জল খাবো? এই চেহারা কোনো কাজের নয়। এর সঙ্গে বিয়ে দিয়ে তো আমরা অনেক ঠগা পড়েছি। আমার এত সুন্দর হাট্টাকাটা ছেলেটাকে তার হাতে তুলে দিয়েছি, কিন্তু সে তো আমার ছেলের জন্য নিজের বাপের বাড়ি গিয়ে টাকা চেয়ে নিয়ে আসতে পারে না। সে যদি টাকা চেয়ে নিয়ে আসতো তাহলে আজ আমার ছেলেকে এত কষ্ট করে লোকের দোকানে চাকরের মতো কাজ করতে হতো না। আমার ছেলে নিজের একটা কোনো ব্যবসা করত। সেদিনের পর থেকে শাশুড়ি আমাদের বাড়িতে আসা প্রত্যেকটা লোকজনের সামনে আমাকে অপমান করতেন। সেদিন আমি শাশুড়িকে বলেছিলাম আপনি এইভাবে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না। আমি যেই পরিস্থিতিতে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি আমার কাছে সেটাই অনেক। আমি এতদিন চুপচাপ ছিলাম, কিন্তু আপনার এই ধরনের ব্যবহার আমি আপনার ছেলেকে বলবো। শাশুড়ি তখন বলেছিল তোমার যাকে যা বলার আছে তুমি বলতে পারো, কিন্তু তুমি যতদিন পর্যন্ত তোমার দাদার কাছ থেকে তোমার ভাগের সম্পত্তি না নিয়ে আসবে ততদিন তুমি এই বাড়িতে কোনো সম্মান পাবে না। আমি যখন বরকে এই ব্যাপারে সব কিছু বলেছিলাম তখন বর বলেছিল মা তো ঠিকই বলেছে, তুমি যদি তোমার বাবার বাড়ি থেকে তোমার ভাগের সম্পত্তি নিয়ে আসো তাহলে তো আমাদেরই ভালো হবে, আমাদের জীবনে অনেক উন্নতি হবে, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমাদের কাছে টাকা হবে, ভালো বাড়ি হবে। প্রথমে আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম তখন বর কিন্তু আমার সৌন্দর্যের তারিফ করত এবং আমাকে পছন্দও করত, কিন্তু শাশুড়ি সারাক্ষণ বরকে এটাই বোঝাতো যে আমি একটা বড়লোক ঘরের মেয়ে হয়েও খালি হাতে চলে এসেছি। আমি চাইলে নাকি বরকে অনেক টাকা দিয়ে তাকে একটা ব্যবসা করে দিতে পারি। আমার শাশুড়ির নিয়ত একদমই ভালো ছিল না, সে অনেক লোভী ছিল। শ্বশুরবাড়িতে এইভাবে 3-4 বছর কেটে যায়। আমি তো সেদিনের কথা মনে করে খুবই কষ্ট পাই যেদিন আমার দাদা আমাকে বলেছিল যে তোর বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তোকে বিদায় করতে হবে, তুই এই বাড়িতে থাকলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যাবে। আজ আমার বাবা বেঁচে থাকলে আমার বিয়ে কোনো দিন এই রকম পরিবারে দিত না। তারপর আমার বিয়ের কয়েক বছর পরে শাশুড়ি বলতো তোমার সঙ্গে আমার বড় ছেলের বিয়ে দিয়ে যেই ভুলটা করেছি সেই ভুলটা আর করব না। আমার ছোট ছেলের বিয়ে অনেক ভালো ঘরে দিব। তারপর আমার দেওরের অনেক বড়লোক ঘরেই বিয়ে দিয়েছিল এবং মেয়েটা অনেক টাকা ও সোনা গয়না নিয়ে এসেছিল। এমনকি আমার দেওরকে 5 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসাও করে দিয়েছিল। আমার যা যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিল তখন আমার শাশুড়ি ও যা তারা দুইজনে মিলে আমার সঙ্গে আরও বেশি খারাপ ব্যবহার করত। আমার শাশুড়ি তার ছোট বৌমাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে হাসি ঠাট্টা করত এবং আমাকে দিয়ে কাজের মাসির মতোই বাড়ির সমস্ত কাজকর্ম করাতো। দেওরের বিয়ের কিছুদিন পরেই তো যাও আমার সঙ্গে কাজের মাসির মতোই খুব খারাপ ব্যবহার করত। সে ঘরের মধ্যে সারাদিন বসে থাকতো, একটাও কাজ করতো না এবং আমাকে দিয়ে নিজের ঘরও পরিষ্কার করাতো। এমনকি আমার শাশুড়িও যা বিছানাতেই বসে থাকতো এবং আমাকে খাবারের অর্ডার দিত। আমাকে খাবার রান্না করে তাদের ঘরের ভিতরে দিয়ে আসতে হতো। দেওরের বিয়ের আগে তো শুধুমাত্র আমার শাশুড়ি আমাকে অপমান করত, কিন্তু দেওরের বিয়ের পর থেকে তো আমার শাশুড়িও যা তারা দুইজনে মিলে আমার উপরে অত্যাচার করত। আমার যা যেটা বলতো আমার শাশুড়ি সেটাই করত। আমার শাশুড়িও যা ঘরের ভিতরে ঢুকে হাসি ঠাট্টা ও মজা করতো আর আমি একাই বাড়ির সমস্ত কাজ করতাম।
মাঝে মধ্যে ভাবতাম আজ বাবা বেঁচে থাকলে আমার সঙ্গে এতটা খারাপ হতো না। তারপর একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আমার জায়ের বোন যখন আমাদের বাড়িতে আসতো তখন আমার শাশুড়ি জেনে বুঝে ইচ্ছে করে আমার বরকে তার বোনের মুখোমুখি করাতো। আমি বুঝতে পেরেছিলাম আমার শাশুড়ি কি চাইছে। তারপরে একদিন আমার শাশুড়ি মুখ ফুটে প্রকাশ করলো যে বরের নাকি দ্বিতীয় বিয়ে দিবে। দ্বিতীয় বিয়ের কথা শুনে আমার যা বলেছিল, আপনি একদম ঠিক কথা বলেছেন, এই রকম নিচু ঘরের মেয়েকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। কারণ এই নিচু ঘরের মেয়েটা আমাদের বাড়িতে থাকলে আমাদের বাড়ির কোনো দিন নাম হবে না। আমার বিয়ে হতে প্রায় 6-7 বছর হয়ে গেছিল। আমার বিয়ের অত বছর পরেও শাশুড়ি চেয়েছিল আমি যাতে আমার ভাগের সম্পত্তি বাবার বাড়ি থেকে চেয়ে নিয়ে আসি। কিন্তু এত বছরে সেখানে গিয়ে আর কোনো লাভ ছিল না, কারণ দাদা তো প্রথমেই আমাকে কিছু দেয়নি। তাহলে এতদিনে আর সে কী দিত? কারণ বিয়ের শুরুতেই শাশুড়ি যখন আমার সঙ্গে অত্যাচার করত, তখন একবার না পেরে বাধ্য হয়ে আমি দাদার কাছে গিয়ে বলেছিলাম যে শাশুড়ি আমার কাছে টাকা চাই। তখন দাদা বলেছিল সে নাকি আমার শাশুড়িকে 1 টাকাও দিবে না, কারণ আমার শাশুড়ি নাকি লোভী মহিলা, একবার টাকা দিলে সে নাকি বারবার টাকা চাইবে। আমি তখন দাদাকে বলেছিলাম এই কথাগুলো তোমাকে আমার সেখানে বিয়ে দেওয়ার আগেই ভাবা উচিত ছিল। এই বলে আমি সেখান থেকে চলে এসেছিলাম এবং বুঝে গেছিলাম দাদা কোনোদিন আমার সাহায্য করবে না। আমার দাদা ও বৌদি মিলে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিল। তারপর বরের দ্বিতীয় বিয়ের কথা শুনে আমার যা শাশুড়িকে জিজ্ঞেস করলো, আপনি কার সঙ্গে দাদার দ্বিতীয় বিয়ে দিবেন, মেয়েটা কে? তখন আমার শাশুড়ি বলেছিল, আমি তোমার ছোট বোনের কথা বলছি। তোমার ছোট বোনের সঙ্গে আমার বড় ছেলের বিয়ে দিলে তোমরা 2 বোন এই বাড়িতে রাজ করবে। আমার শাশুড়ির কথা শুনে আমার যাও খুব খুশি হয়েছিল এবং বলেছিল, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার বোনকে এই ঘরে নিয়ে আসলে আমরা 2 বোন মিলে রাজ করব এবং আপনার বড় ছেলেকেও আমার বাবাকে বলে একটা ব্যবসা করে দিব। তাদের কথা শুনে ভেবেছিলাম তারা হয়তো আমাকে কষ্ট দেওয়ার জন্যই আমার সামনে এই কথাগুলো বলছে। তারপর বেশ কিছুদিন পরে আমাদের বাড়িতে একটা কুরিয়ার এসেছিল এবং ওই কুরিয়ারটা আমার জায়ের ছিল। সেদিন রাত্রিবেলায় বাড়িতে সবার যখন খাওয়া দাওয়া হয়ে গেছিল, তারপরে আমার যাকে রান্নাঘরে ঢুকতে দেখেছিলাম। আমার যাকে রান্নাঘরে ঢুকতে দেখে আমি খুব আশ্চর্য হয়েছিলাম, কারণ সে তো কোনোদিন রান্নাঘরে যেত না, তাহলে সেদিন সন্ধেবেলায় কেন সে রান্নাঘরে গিয়েছিল? ভেবেছিলাম আমার যাকে জিজ্ঞেস করব সে কেন রান্নাঘরে ঢুকেছিল, কিন্তু তাকে জিজ্ঞেস করে কোনো লাভ ছিল না, কারণ সে তো আমার কোনো কথার গুরুত্বই দিত না। তাই সেই ব্যাপারে আর বেশি গুরুত্ব না দিয়ে আমি রাতের খাবারটা রান্নাঘরে বসেই করেছিলাম। খাবারটা খাওয়ার কিছুক্ষণ পরে আমার বুকটা যেন জ্বালা করছিল। ধীরে ধীরে আমার বুকের জ্বালা এতটা বেড়ে যায় যে সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার যখন জ্ঞান ফিরে আসে তখন দেখলাম আমার পাশে ডাক্তার এবং নার্সেরা বসেছিল। আমি তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আমার কি হয়েছে, আমি এখানে কি করছি? ডাক্তার তখন আমাকে বলল, আপনি একটু ধৈর্য ধরুন, আমি আপনাকে সব বলবো। তারপর ডাক্তারে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। তারপর ডাক্তারে বলেছিল, তোমার স্বামী তোমাকে এখানে নিয়ে এসেছে কারণ তোমার খাবারে বিষ ছিল, তোমাকে কেউ বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে, তুমি বিষাক্ত খাবার খেয়ে মৃত্যুর সম্মুখীন হয়েছিল। তারপর তোমার স্বামী তোমাকে এখানে নিয়ে এসেছে। আমি পুলিশকে ফোন করেছি, তোমার যেহেতু জ্ঞান ফিরে এসেছে তাই পুলিশ তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। তার আগে আমি তোমাকে যে সত্যি কথাগুলো বলবো সেগুলো শুনে হয়তো তোমার খুব কষ্ট হবে, কিন্তু তোমার জানা খুবই দরকার। গত 2 দিন ধরে তুমি হাসপাতালে ভর্তি আছো। আমার অনেক চেষ্টার পরে আমি তোমাকে বাঁচাতে পেরেছি। কালকে তোমাকে যখন তোমার স্বামী হাসপাতালে ভর্তি করেছিল তখন কিন্তু তোমার যা লুকিয়ে আমার সঙ্গে দেখা করেছিল এবং আমাকে ব্যাগ ভর্তি 10 লক্ষ টাকা দিয়েছিল আর বলেছিল আমি যাতে তোমাকে না বাঁচাই। পরে জানতে পেরেছিলাম আমার যা নাকি আমার খাবারের মধ্যে বিষ মিশিয়েছিল যাতে আমি মারা যাই এবং খুব সহজেই তার বোনের বিয়ে যাতে আমার স্বামীর সঙ্গে দিতে পারে। এবং সেদিন ওই কুরিয়ার বয় আমাদের বাড়িতে বিষ দিতে এসেছিল। তারপর ডাক্তার বলল, তোমাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন তোমাকে দেখা মাত্রই আমি চিনে গেছিলাম, কিন্তু আমি জানি তুমি আমাকে চিনতে পারোনি। আমি তখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি কে এবং তুমি আমার সাহায্য করছো কেন? মেয়েটা তখন যা বলেছিল সেটা শুনে আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে কোনো মানুষের সাহায্য করলে সেটার ফল কিন্তু একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়। আসলে সে ওই মেয়েটি ছিল যে মেয়েটিকে আমি স্কুলে যাওয়ার পথে খাবার খাওয়াতাম। সেই অসহায় মেয়েটি আজ ডাক্তার হয়েছে। আসলে আমি যখন ওই মেয়েটির আর কোনো খোঁজ খবর পাইনি তখন ওই মেয়েটি নাকি বাড়ি থেকে পালিয়ে গেছিল এবং একজন ভদ্রলোক তাকে দত্তক নিয়েছিল এবং সেই মেয়েটা আজ লেখাপড়া করে ডাক্তার হয়েছে।
সে নিজের স্বপ্ন পূরণ করেছে এবং সে যখন আমাকে হাসপাতালে ওই অবস্থায় দেখেছিল তখন সে নাকি তার ডাক্তারি জীবনের সব চেষ্টা আমার প্রাণ রক্ষা করতেই লাগিয়েছে। আসলে সেই মেয়েটি ছিল শুভ্রা। শুভ্রাকে দেখে আমি খুব খুশি হয়েছিলাম এবং আমি তাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। তখন শুভ্রা আমাকে বলেছিল, তুমি পুলিশকে সব কিছু সত্যি কথা বলে দাও। আসলে পুলিশকে সব কিছু বলার আগে আমি শুভ্রাকে সব কিছু বলেছিলাম যে আমার সঙ্গে কি কি হয়েছে। তারপর আমি পুলিশকে শ্বশুরবাড়ির লোকেদের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলেছিলাম। আমার স্টেটমেন্ট নেওয়ার পরে আমার শ্বশুরবাড়ির লোকেদের জেল হয়েছিল। সেদিন ভেবে নিয়েছিলাম আমি আর কারো উপরে বোঝা হয়ে থাকবো না। আমার নিজের একটা জীবন আছে, আমি কিছু না কিছু করে নিজের পেটের খাবার জুটিয়ে নিতে পারবো। সেদিন থেকে আমি একটা ভাড়া ঘরে থাকা শুরু করেছিলাম এবং তার কিছুদিন পরে আমার বাবার একজন উকিল বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছিল। উনি আমাকে দেখে বলেছিলেন, তোমাকে আমি কত বছর থেকে খুঁজছি, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। তোমার বাবা তোমার জন্য অর্ধেক সম্পত্তি তোমার নামেই করে দিয়ে গেছে, যেটার কাগজ এত বছর ধরে আমার কাছেই রয়ে গেছে। তোমার বাবা বলেছিল সেই সম্পত্তির কাগজ যাতে আমি তোমার হাতেই তুলে দিই, তাই আমি তোমার দাদার কাছেও যাইনি। এই নাও তোমার সেই সম্পত্তির কাগজ। তার মানে বাবা আমার জন্য আগে থেকেই সব কিছু ঠিক করে দিয়ে গেছিলেন যাতে ভবিষ্যতে আমার কোনো অসুবিধে না হয়। আর আজ সেই সম্পত্তি আমার অনেক কাজে দিয়েছিল। বাবা আমার নামে এতটা সম্পত্তি রেখে গেছিল যে সারা জীবন আমি বসেই খেতে পারতাম। কিন্তু আমি আবার স্কুলে জয়েন করেছিলাম এবং আমি একটা নিজের জন্য ছোট্ট বাড়িও কিনেছিলাম। এখন আমি নিজের জীবনে অনেক ভালো আছি এবং আমি আর বিয়ে করতেও চাই না, কারণ এত ধাক্কা পাওয়ার পরে আমার আর নতুন করে সম্পর্ক তৈরি করার কোনো ইচ্ছে ছিল না। শুভ্রা মাঝে মধ্যে আমার সঙ্গে এই নতুন বাড়িতে দেখা করতে আসতো। আমি এখন নিজের জীবনে খুব ভালো আছি এবং সুখে আছি। এই জন্যই বলে জীবনে চলার পথে কোনো অসহায় মানুষের সাহায্য করলে সেটার ফল কিন্তু অবশ্যই একদিন না একদিন পাওয়া যায়। এই জন্যই বলে সবসময় লোকের ভালোটাই করতে হয়, কখনো কোনো লোকের ক্ষতি করতে নেই। আমি আজ বেঁচে আছি শুধুমাত্র শুভ্রার জন্য। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।